উপস্থিত হয়েছি সিংহ লগ্নের 12টা ঘরে রাহুর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। সিংহ লগ্নের ক্ষেত্রে রাহুকে সর্বদা কারক বলা যাবে না। সিংহ লগ্নের ক্ষেত্রে রাহুকে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদাতা বলা যাবে না, কিন্তু এর মানে এই নয় যে এই লগ্নে রাহু সর্বদা খারাপ প্রভাবই দেবে, খারাপ ফল প্রদান করবে। আপনার জন্মকুণ্ডলিতে যেভাবে বসেছে রাহু, সেই ভাবের ভাবপতি বা অধিপতি কোথায় বসেছে, সেই ভাবের অধিপতি যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, কারণ রাহু ছায়াগ্রহ, রাহুর নিজস্ব কোনো স্বরূপ নেই। যে ভাবে গিয়ে বসবে সেই ভাবপতির সমান নিজের স্বরূপ বানিয়ে নেবে। আর সেই ভাবপতি যদি কুণ্ডলিতে কোনো শ্রেষ্ঠভাবে বসে, তাহলে নিঃসন্দেহে সে শ্রেষ্ঠ ফল প্রদায়ক হবে। তো রাহু যে ভাবে বসেছে সেই ভাবের ভাবপতি যদি ভালো ফল দেয়, তাহলে রাহু ভালো ফল প্রদাতা হয়ে যাবে। এর সাথে সাথে রাহুর অংশ বলও দেখতে হবে, কারণ অংশ বলে যদি বলি হয়, তাহলে আকস্মিকতার কারক গ্রহ রাহু যেভাবে বসবে সেই ভাব সম্বন্ধিত আকস্মিকতা জীবনকালে দেখতে পাওয়া যাবে। তা সে ধন সম্বন্ধিত ভাব হোক, যদি ধনভাব সম্বন্ধিত হয় তাহলে নিঃসন্দেহে জীবনকালে আকস্মিক ধন কারক হবে, আকস্মিক ধন প্রদাতা হবে। যদি বিদেশ সম্বন্ধিত ভাব হয় তাহলে নিঃসন্দেহে জীবনকালে আকস্মিক বিদেশ যাত্রার সুযোগ প্রদান করবে। সিংহলগ্নের জাতকরা স্বতন্ত্র বিচারধারার হয়, নিজের মনের মতো সবকিছু করা এদের স্বভাব হয়, সৎ মনের মানুষ হয়, কৃতজ্ঞতা বোধ থাকে এদের মধ্যে। অর্থাৎ এদের জন্য যারা কিছু করে, সময় এলে তাদের জন্য এরাও সবকিছু করতে পারে। ক্রোধী হয়, স্বতন্ত্র বিচারধারা ও নিজের মনের মতো করার মানসিকতার সাথে সাথে কিছুটা সন্দেহ প্রকৃতির স্বভাবও এদের মধ্যে থাকে। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জেনে নেওয়া যাক সিংহ লগ্নের 12টা ঘরে শনিদেব বসে কি রকম প্রভাব দেবে। সিংহ লগ্নের প্রথম ঘরে বসে রাহু কেমন ফল দেবে। রাহু হচ্ছে ক্রোধ, রাহু হচ্ছে ভ্রম, আর লগ্নে এসে বসলে রাহু, তো নিঃসন্দেহে লগ্নতে রাহুকে কারক বলা যাবে না। এখানে সূর্যের রাশিতে এসে বসেছে, তো শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে না। জাতকের ব্যক্তিত্বে যদি ভ্রম দিয়ে দেওয়া হয়, তাহলে পুরো জীবনকালটাই জাতকের ভ্রমিত থাকে। যেখানে সিংহলগ্নের জাতক স্বতন্ত্র বিচারধারার জন্য জানা যেত, স্বতন্ত্র নির্ণয় নেবার জন্য জানা যেত, সেখানে লগ্নে বসে রাহু জাতকের মনে ভ্রম তৈরি করবে। জাতকের নেওয়া নির্ণয় ভুল প্রমাণিত হতে থাকলে তো জাতকের জীবন কোথাও না কোথাও এমনিতেই কমজোর হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র রাহুকে এখানে খারাপ ভাবলে হবে না, কিছু ভালো দিকও আছে। যদি কুণ্ডলিতে সূর্য কেন্দ্রের কোনো ঘরে বসে অথবা ত্রিকোণের সাথে যদি সম্বন্ধ হয়, সেই অবস্থায় রাহুকে সর্বথা খারাপ বলা যাবে না। সেই অবস্থায় এই জাতক কূটনীতিজ্ঞ হবে, উচ্চমানের বুদ্ধিমান হবে। সময়ের পরক এরকম জাতকের থেকে আর ভালো কেউ করতে পারবে না। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তিত করা, সময়কে নিজের অনুকূলে বানিয়ে নেওয়া, সময়কে নিজের হিসাবে ব্যবহার করা, এগুলো জাতক করতে পারবে যদি লগ্নে রাহু বসে। তো নিঃসন্দেহে জাতক জীবনকালে ভ্রমিত অনেকবার হবে, ভ্রমের স্থিতি সর্বদা থাকবে, কিন্তু এরপরেও এই ফায়দা জাতক নিতে পারবে যদি সূর্যকুণ্ডলিতে বলবান হয়। তো এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘর অর্থাৎ সন্তানের ঘরে, সপ্তম দৃষ্টি সপ্তম ঘর অর্থাৎ দাম্পত্যর ঘরে, ও নবম দৃষ্টি নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরে পড়বে। ব্যক্তিত্বের ব্যাপারে তো আগেই বললাম, ক্রোধী হবে, সন্দেহর ভাবনা নিঃসন্দেহে চলে আসবে, সন্তান ভাব ও জ্ঞানের ভাবে দৃষ্টি পড়বে। এখানে পঞ্চম ঘর হচ্ছে গুরুর রাশি। গুরুর রাশি যদি কুণ্ডলিতে পঞ্চম ভাবে হয় বা গুরুর সম্বন্ধ যদি কুণ্ডলিতে পঞ্চম ভাবের সাথে হয়, তো 60 বছর বয়সেও জাতক 8 বছরের সমান অর্থাৎ 8 বছরের বালকের সমান শিক্ষা গ্রহণ করতে পারে, পড়াশোনা করতে পারে। আর এটা শুধুমাত্র গুরুর কারণে হয়।
এবার রাহুর দৃষ্টি যখন জ্ঞানভাবে পড়বে, তো সোজা ব্যাপার, রাহুর কাজ হচ্ছে বিচ্ছেদ করানো। ফলে বিচ্ছেদাত্মক দৃষ্টি দিয়ে বিচ্ছেদ তো করাবে। বিচ্ছেদ কিসের করাবে? তো জাতকের মন পড়াশোনায় থাকবে না, পড়াশোনা থেকে পালাবে। কিন্তু একটা বিষয় খেয়াল করার, যে এখানে গুরুর রাশি, ফলে জাতক তীক্ষ্ণ বুদ্ধির বুদ্ধিমান হবে। আর রাহু যে কূটনীতিজ্ঞ ও বুদ্ধিমত্তার জন্যই জানা যায়, জোগাড় করার প্রবৃত্তির জন্যই জানা যায়। কম পরিশ্রমে বেশি লাভ পাওয়া, এই কাজ তো রাহুরই হয়। আর সেই রাহু যখন দৃষ্টি দেবে জ্ঞানভাবে, তখন জাতকের শিক্ষার ক্ষেত্রে বাধা আসবে, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। কিন্তু এরপরেও জাতক নিজের বুদ্ধিমত্তার দ্বারা, নিজের জোগাড় করার ক্ষমতার দ্বারা পরীক্ষায় পাশ করবে, ভালো মার্কস নিয়ে আসবে, অর্থাৎ ভালো রেজাল্ট নিয়ে আসবে। আর সমাজের দৃষ্টিকোণ থেকে জাতককে দেখে কেউ বলতে পারবে না যে অ্যাকচুয়ালি জাতক কতটা জানকারি রাখে বা সত্যিকারের জ্ঞান কতটা জাতকের। এতটাই সমঝদারি থাকবে জাতকের কাছে। এই সব কিছু রাহুর কারণে হবে। সপ্তম দৃষ্টি দাম্পত্যর ঘরে দিয়ে দাম্পত্য জীবনে মতভেদের স্থিতি তৈরি করবে। আর এখানে যদি অন্য কোনো পাপ গ্রহ যেমন শনি ইত্যাদির দৃষ্টি পড়ে যায়, তাহলে দাম্পত্য জীবনকে ভেঙে দেবার কাজও করবে, বিবাহিত জীবনকে খারাপ করে দেবে। যদিও এর জন্য শুক্রকে দেখা অত্যন্ত আবশ্যক। আর ভাগ্যভাবে দৃষ্টি, ফলে ভাগ্যকে কমজোর তো করবে না যদি সূর্য বলাবলের সাথে হয়। অর্থাৎ আপনার কুণ্ডলিতে যদি সূর্য কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তাহলে জাতক ভাগ্যের স্বাদ প্রাপ্ত করবে, ছোটখাটো যাত্রা করাবে, যাত্রা লাভপ্রদ হবে। আর এছাড়াও জাতক ধর্মের সাথে যুক্ত থাকবে। যদিও সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক যারা হয়, তারা ধার্মিক হয়, কিন্তু এদের যে ধর্ম তা কট্টর না হয়ে মাঝামাঝি ধরনের হয়, ধর্মপরায়ণ হয়। অর্থাৎ সূর্য যদি বলি অবস্থায় হয়, অর্থাৎ কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। আর যদি সূর্যের সম্বন্ধ কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে না হয়, তাহলে কষ্টের স্থিতি বেশি হবে। অর্থাৎ জ্ঞানভাবে দৃষ্টি পড়ে জ্ঞানের ক্ষেত্রে সমস্যা, সন্তানের ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবনে সমস্যা, আর ভাগ্যর রাস্তায় সর্বদা বাধা তৈরি হবে। সিংহ লগ্নের দ্বিতীয় ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে অর্থাৎ ধনভাবে এসে রাহু বসলে বুধের রাশিতে বসবে। আর বুধের রাশিতে বসে রাহু ধন প্রদান করবে, আকস্মিক ধন লাভ জীবনকালে অবশ্যই প্রদান করবে। বুধ হচ্ছে বাণীর কারক, আর বাণীর কারকের রাশি অর্থাৎ কন্যা রাশি। এটা সিংহলগ্নের জাতক এমনিতেই কম কথা বলা ব্যক্তি হয়, নিজের মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা ব্যক্তি হয়, কিন্তু যা বলে তা খুবই ওজনদার বলে। এবার এখানে বুধের রাশিতে এসে রাহু বসলে বলাবল প্রাপ্ত করবে। বুধ যদি বলি হয়, তাহলে এরকম জাতক পরিস্থিতি অনুযায়ী কথা বলা ব্যক্তি হবে। যতটা দরকার তখন ততটাই শুধু বলবে, আর নিজের বাণীর দ্বারা সর্বদা নিজের হিত সাধন করবে। আত্মীয় স্বজনের ভাবে বসে প্রারম্ভিককালে আত্মীয় স্বজনের বিরোধিতা করতে হতে পারে বা বিরোধ সহ্য করতে হতে পারে, কিন্তু পরে গিয়ে সবাই জাতকের কাছে নতমস্তক হবে। জাতকের বুদ্ধিমত্তার কাছে, জাতকের সফলতার কাছে, আর জাতকের ধনের কাছে সবাইকে নতমস্তক হতেই হবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলস্বরূপ রোগ ঋণ শত্রু থেকে রক্ষা করার কাজ করবে, রোগ ঋণ শত্রু থেকে জাতককে বাঁচাবে। রাহুর সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে স্বাস্থ্যর খেয়াল রাখতে হবে, চোট আঘাতের সম্ভাবনা থেকে বাঁচতে হবে। আর নবম দৃষ্টি দশম ঘর বা কর্মভাবে পড়বে, ফলে জাতক কর্মক্ষেত্রে অনেক ধরনের কর্ম করবে, কেবলমাত্র একটা কার্য নয়, অনেক ধরনের কার্য করবে। আর অনেক ধরনের কার্য করে ধনের আগমন জীবনকালে হতে থাকবে, ধনের রাস্তা বানাবে, ধন সঞ্চয় করে অনেক রকমের কার্য করতে থাকবে। নিঃসন্দেহে পিতার সাথে জাতকের মতভেদ হবে, পিতার স্বাস্থ্য কিছুটা কমজোর হবে। এরকম নয় যে জাতক পিতার ক্ষতি করবে, বরং ভিতর থেকে জাতক পিতার সম্মান করবে। সিংহ লগ্নের তৃতীয় ঘরে বসে রাহু কেমন ফল দেবে?
এখানে অর্থাৎ পরাক্রম ঘরে এসে রাহু বসলে এটা ছোট ভাই বোনের ঘর, পরাক্রমের ঘর এটা। এখানে শুক্রের রাশিতে এসে বসবে। এবার কুণ্ডলিতে শুক্র যদি বলি হয়, শুক্রকে রাহু মিত্র মানে। এবার শুক্র যদি কুণ্ডলিতে বলবান হয়, অর্থাৎ কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তো সেই অবস্থায় এই রাহু জাতককে প্রচণ্ড পরাক্রমী বানাবে। নিঃসন্দেহে সিংহ লগ্নের জাতকরা পরাক্রমী হয়, আর কাজ মিটে যাবার পর এদের মধ্যে একটা আলস্য ভাব এসে যায়। কিন্তু পরাক্রম ঘরে বসে রাহু প্রথমে তো কারক হয়ে যাবে, আর শুক্রের রাশিতে বসে, মিত্র রাশিতে বসে জাতক প্রচণ্ড পরাক্রমী হয়ে পরাক্রমের দ্বারা জীবনকালে সমস্ত ধরনের সুখ প্রাপ্ত করবে। এখানে আর একটা ভালো কথা বলে রাখি, যে শুক্র যদি ভালো অবস্থায় হয়, তাহলে ছোট ভাই বোনের সাথে জাতকের সম্বন্ধ ভালো হবে, ছোট ভাই বোনের সহযোগিতা প্রাপ্ত করবে। জীবনকালে জাতক যা পাবে, যতটুকু পাবে, সেখান থেকেই লাভ অর্জন করবে। আর যেটা বললাম, পরাক্রমিত জাতক হবেই। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি সপ্তম ঘর অর্থাৎ দাম্পত্যর ঘরে পড়বে। কখনো কখনো দাম্পত্য জীবনে মতভেদ হতে পারে, কিন্তু একমাত্র রাহু দৃষ্টি দেওয়ার ফলে বিবাহিত জীবন ভেঙে যাবে তা বলা ঠিক হবে না। হ্যাঁ, যদি শুক্র পীড়িত অবস্থায় হয় বা অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি সপ্তম ঘরে পড়ে, তাহলে হতে পারে দাম্পত্য জীবন ভেঙে গেল, অংশীদারি কারবারে পার্টনার ধোঁকা দিল, পার্টনারের সাথে সমস্যা হলো, মতভেদ হলো। কিন্তু এটা তখন হবে যখন অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি এইভাবে পড়বে। সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে, ফলে জাতক নিজের ভাগ্যের নির্মাতা নিজেই হবে নিজের পরাক্রমের দ্বারা। আর নবম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে, ফলে জাতক লাভের অনেক রাস্তা বানাবে। জাতকের যে বড় ভাই বোন হবে, তারাও জাতককে সহযোগিতা করবে। শুক্র ভালো স্থিতিতে হলে লাভ খুব ভালো হবে, কিন্তু যদি ভালো স্থিতিতে না হয় তাহলে সমস্যা হবে। প্রথমে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ করবে, প্রচণ্ড পরিশ্রম করে জাতক শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করতে পারবে না। দাম্পত্য ঘরে দৃষ্টি দিয়ে দাম্পত্য জীবনের সমস্যা তৈরি করবে, ভাগ্যর ঘরে দৃষ্টি দিয়ে ভাগ্যর ক্ষেত্রে বাধা উৎপন্ন করবে, আর লাভের ঘরে দৃষ্টি দিয়ে লাভের ক্ষেত্রেও বাধা উৎপন্ন হতে থাকবে। সিংহ লগ্নের চতুর্থ ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে এসে রাহু বসলে সুখের ঘরে এসে বসবে, ঘরে কলহ ও ঝামেলার বাতাবরণ তৈরি করবে। কিন্তু যদি মঙ্গলের ভালো স্থিতি হয়, অর্থাৎ মঙ্গল যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, মঙ্গল যদি কেন্দ্রের কোনো ঘরে বসে বা ত্রিকোণের যদি কোনো ঘরে মঙ্গল বসে, তাহলে সেই অবস্থাতেও ঘরে কলহ ও ঝুট ঝামেলা স্থিতি থাকবে, কিন্তু জাতক জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রাপ্ত করবে। জাতকের বন্ধুবান্ধব খুব হবে, সমাজে জাতকের মান ও সম্মান খুব হবে। কিন্তু যদি মঙ্গলকে কমজোর অবস্থায় পাওয়া যায়, তাহলে ঘরে কলহের বাতাবরণ, ঝুট ঝামেলার বাতাবরণ, মায়ের স্বাস্থ্যতে কমতি, জাতক জীবনকালে ধোঁকাপ্রাপ্ত হতে থাকবে। রাহুর পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা, পেট সম্বন্ধিত সমস্যা, স্বাস্থ্য সম্বন্ধিত, হাড় সম্বন্ধিত সমস্যা হবে। রাহুর সপ্তম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, ফলে পিতার সাথে সম্বন্ধকে কমজোর করবে, কার্যক্ষেত্রে বাধাবিঘ্ন উৎপন্ন করবে, সমস্যা তৈরি করবে। বিনা মতলবে আপনার হওয়া কাজ আটকে যাবে। আর নবম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে বিনা মতলবে ব্যয় হবে। কিন্তু এরপরেও আবার বলছি, যদি মঙ্গলের স্থিতি ভালো হয়, অথবা এখানে বসা রাহুর উপর যদি কোনো শুভ গ্রহ যেমন গুরুর দৃষ্টি পড়ে যায় বা শুক্রের দৃষ্টি পড়ে যায়, অথবা মঙ্গলের উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি যেমন গুরুর দৃষ্টি বা শুক্রের দৃষ্টি পড়ে যায়, তাহলে সেই অবস্থায় এই রাহু কম কষ্ট প্রদান করবে। সমস্যা তো সেক্ষেত্রেও হবে, কারণ এই লগ্নে রাহু কারক হয় না। তাই সেই অবস্থাতেও মায়ের স্বাস্থ্য কমজোর হবে, ঘরে কিছুটা কলহের বাতাবরণ থাকবে, কিন্তু এই ফলটা সেই ক্ষেত্রে মিশ্রিত হবে, অর্থাৎ মিলিয়ে ঝুলিয়ে হবে। কেমন? অর্থাৎ ঘরে যদি ঝামেলার স্থিতি থাকে আর তার সাথে সাথে ধন আগমনও হয়, এটা বিচারনীয় তথ্য। মায়ের সাথে ঝামেলা তো
আপনার সাথে পত্নী আছে অথবা পত্নীর সাথে ঝামেলা, তো আপনার সহযোগিতার জন্য আপনার মা আছে। তাই কোথাও না কোথাও সমস্যা থাকলেও সমাধান আপনি পেতে থাকবেন। কখন? যখন মঙ্গল বলবান হবে তখন। সিংহ লগ্নের পঞ্চম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? জ্ঞান আর সন্তানের ভাবে এসে রাহু বসলে ত্রিকোণে এসে বসবে, আর ত্রিকোণে বসে শুভ ফল প্রদাতা হবে। রাহু পাপ গ্রহ, নিঃসন্দেহে এই ভাবকে কমজোর করবে, আর সেই অবস্থায় জাতকের সন্তান প্রাপ্তিতে সমস্যা, জ্ঞান প্রাপ্ত করাতে সমস্যা আসবে। কিন্তু এখানে বসা রাহুর উপর যদি কোথাও থেকে গুরু দৃষ্টি পড়ে যায়, তো জাতক বুদ্ধিমান হবে, জাতক বিদ্বান হবে, জাতক জ্ঞানবান হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে রাহু শুধু খারাপ ফল প্রদান করবে। রাহু নিজের দশা অন্তর্দশায় শ্রেষ্ঠ ফল প্রদান করবে। পঞ্চম ঘরে বসা রাহুর উপর গুরুর দৃষ্টি পড়ে গেলে জাতক উচ্চমানের বিদ্বান হবে। এরকম জাতক বিশেষজ্ঞ তো হবে না, কিন্তু সর্বজ্ঞ অবশ্যই হবে। প্রত্যেকটা ক্ষেত্রে জাতকের জ্ঞান থাকবে। সামনের ব্যক্তি জাতককে দেখে বুঝতেই পারবে না যে আসলে তার জ্ঞান কতখানি। আর এই সব রাহুর কারণে হবে। শুধুমাত্র যদি গুরুর দৃষ্টি পড়ে যায় এইভাবে, তো অর্থাৎ ভাবপতির যদি দৃষ্টি পড়ে যায় রাহুর উপর, তো এবার যদি গুরুর দৃষ্টি না পড়ে, গুরুর সম্বন্ধ যদি কেন্দ্র অথবা ত্রিকোণের ঘরে হয়, বা গুরু যদি এখানেই বসে যায়, তাহলে কি হবে? গুরু নিজের ঘরে বসে ভাবনাশ করবে না, সন্তান জাতক অবশ্যই প্রাপ্ত করবে, কিন্তু রাহুর থাকার কারণে সন্তানের জন্য জাতককে সমস্যার সম্মুখীন হতে হবে। জ্ঞান তো জাতকের কাছে থাকবে, বুদ্ধিমত্তা জাতকের কাছে থাকবে, কিন্তু শিক্ষাকালে জাতককে বাধা বিঘ্নর সম্মুখীন হতে হবে। পড়াশোনার ক্ষেত্রে তাকে কঠিনতার সামনা করতে হতে পারে। এখানে বসা রাহু পঞ্চম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্য ঘরকে দেখবে। গুরু যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তাহলে ভাগ্যতে কোনো কমজোরি আসবে না, অর্থাৎ এটা বলা যাবে না যে ভাগ্য খারাপ হয়ে যাবে। সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়বে, ফলে লাভের অনেক রাস্তা খুলে যাবে। রাহুর নবম দৃষ্টি লগ্নতে পড়ার ফলে জাতক নিজের বুদ্ধির দ্বারা সমস্ত কার্য সম্পন্ন করবে, আর তার সাথে সাথে জাতকের সাথে যুক্ত মানুষরা জাতকের জ্ঞানের দ্বারা উপকৃত হবে। সমাজে জাতকের ব্যক্তিত্বকে ভদ্র মানা হবে, উচ্চমানের মানা হবে। অর্থাৎ পঞ্চম ঘরে বসা রাহু খারাপ ফল প্রদান করবে না। কখন? যখন গুরুর কাছে বল থাকবে তখন। বিচারণীয় তথ্য হচ্ছে এটা যে গুরুর কাছে যদি বল না থাকে, তখন কি হবে? সেই ক্ষেত্রে জাতকের কাছে জ্ঞান থাকবে না, অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে জাতক কমজোর হবে। সন্তানের কারক হয় গুরু, ফলে সন্তানের ক্ষেত্রে কমতি দেখা যাবে। ভাগ্যর ঘরে দৃষ্টি দিয়ে ভাগ্যর সহযোগিতা প্রাপ্ত করতে পারবে না, কারণ রাহু বিচ্ছেদাত্মক গ্রহ। নিঃসন্দেহে এই গ্রহ গুরুর স্বরূপ ধারণ করেছে। গুরুর স্বরূপ ধারণ করাতে গুরুর যে দৃষ্টি হয় তা অমৃতময়ী হয়, কিন্তু স্বরূপ ধারণ করেছে, সোজা কথা কারণ নকল করছে, ফলে নিজের কাজ তো করবে। এবার যদি গুরু ভালো স্থিতিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করবে, কারণ শুধুমাত্র নকল করবে না, গুরুর স্বরূপ ধারণ করে গুরুর সমানই ফল দেবে। আর গুরু পীড়িত হলে তখন ভাগ্য হোক, সন্তান হোক, লাভের ক্ষেত্রে হোক বা ব্যক্তিত্বের ক্ষেত্রে হোক, তাতে কমতি আসবে। সিংহ লগ্নের ষষ্ঠ ঘরে বসে রাহু কেমন ফল দেবে? ষষ্ঠভাবে রাহুকে কারক মানা হয়। এখানে বসে রাহু শত্রুহন্তা যোগ বানাবে। এখানে শনির রাশিতে বসেছে, এমনিতেই জাতকের শত্রু তো হতে থাকবে, কারণ সিংহ লগ্নের জাতক আর এদের ব্যক্তিত্ব ভদ্র হয়। ভদ্র হওয়ার কারণে এরকম জাতকের শত্রু হতেই থাকে। আর রাহু এখানে বসে শত্রুহন্তা যোগ বানাবে। শত্রু আসবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু রাহুকে দীর্ঘকালীন রোগের জন্য জানা যায়। শনি বধ, দীর্ঘকালীন রোগ এখানে বসে প্রদান করবে। হাড়ের ব্যথার সমস্যা অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা প্রদান করবে রাহু এখানে বসে। আপনাকে দেখতে হবে শনি কোথায় বসেছে, কোন ভাবে বসেছে। শনির সম্বন্ধ যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে হয়ে যায়, তাহলে ঋণ হোক, রোগ হোক বা শত্রু হোক, জীবনকালে কোনো ক্ষতি আপনার করতে পারবে না। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, ফলে সর্বদা জাতক মেহনত বা পরিশ্রম করবে। সর্বদা জাতক ঝুঁকি নেওয়া
ব্যক্তি হবে। ঝুঁকি নিয়েই জাতক জীবনে উন্নতি সাধন করবে। এরকম জাতক জীবনকালে এক নয় একাধিক ক্ষেত্রে নিজেকে যুক্ত করবে, আর যুক্ত করে লাভের রাস্তা বানাবে। রাহুর সপ্তম দৃষ্টি ব্যয় ঘরে পড়বে, ফলে ব্যয়ের আধিক্য জীবনকালে থাকবে, কিন্তু ব্যয়ের আধিক্য হওয়ার কারণে জাতকের কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। কারণ রাহুর নবম দৃষ্টি ধনভাবে পড়বে, ফলে ধন সঞ্চয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ধন সঞ্চয় হবে। কিন্তু কোথাও না কোথাও জাতক নিজের ভৌতিক সুখের জন্য ধন ব্যয়ও করবে। এবার যদি কুণ্ডলিতে শনি কমজোর হয় তাহলে কি হবে? শনিদেব এই লগ্নে কারক হয় না, আর সেই অবস্থায় ষষ্ঠ ঘরের অধিপতি কমজোর অবস্থায় হলে রোগ, ঋণ, শত্রু নিয়ে সমস্যা, কার্যক্ষেত্রে সমস্যা, ব্যয়ের আধিক্য, বাজে খরচে আর কোর্ট কাছারির চক্কর জাতকের জীবনকালে লেগে থাকবে। ধন সঞ্চয় করতে পারবে না। পৈতৃক সম্পত্তির জন্য জাতককে লড়াই করতে হবে। বাণীর কারণে জাতক নিজের ক্ষতি করে ফেলবে। আত্মীয় স্বজনের সাথেও জাতকের মতের মিল হবে না, আর তার ফলে ক্ষতি সাধন হবে। সিংহ লগ্নের সপ্তম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে এসে রাহু বসলে শনির রাশিতে বসবে। এই লগ্নে শনিকে সর্বথা কারক বলা হয় না। শনি যদি ভালো স্থিতিতে না হয় তাহলে এখানে বসা রাহু নিঃসন্দেহে দাম্পত্য জীবনকে কমজোর করবে, দাম্পত্য জীবনকে খারাপ করবে। কিন্তু যদি শনি ভালো স্থিতিতে হয়, শনি যদি বলবান হয়, শনি যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তাহলে বিষয়টা বিচারণীয় হবে। বিচারণীয় বলার কারণ এটাই যে শনি যদি নবম ঘর বা ভাগ্যভাবে বসে তাহলে ত্রিকোণে বসবে, কিন্তু শনি এখানে নীচ রাশিতে হবে। তাহলে সেক্ষেত্রেও কি ভালো ফল প্রদান করবে রাহু? সেই অবস্থায় গ্রহ যখন নীচ অবস্থায় হবে আর তার ভাবে বসা রাহু শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে না। কারণ শনি এখানে নিজেকে নিজে ঠিক করায় ব্যস্ত থাকবে, আর সেই অবস্থায় রাহু কমজোর হয়ে যাবে, আর রাহুর প্রভাব শ্রেষ্ঠ না হয়ে ক্ষতিকারক হয়ে যাবে। কিন্তু যদি শনির নীচত্ব ভঙ্গ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রাহু ভালো ফল প্রদান করবে। তো রাহু সপ্তমে ঘরে বসলে শনির সম্বন্ধ যদি ভালো স্থিতিতে হয়, কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে হয়, বিশেষ করে এই লগ্নে ভাগ্যর সাথে না হলে রাহু ভালো রেজাল্ট করবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে লাভ ঘরে, ফলে লাভের ক্ষেত্রে খুবই শ্রেষ্ঠ বলা হবে। সপ্তম দৃষ্টি লগ্নতে পড়বে, যেটা আগে বললাম যে জাতকের ব্যক্তিত্বকে ভদ্র বানাবে, কূটনীতিজ্ঞ বানাবে, রাজনীতিজ্ঞ বানাবে, আর জাতক 2 আর 2 যোগ করে 8 বানাবে, 4 নয়, সোজা 8 বানাবে। রাহুর নবম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে, ফলে পরাক্রম থেকেও জাতক লাভ পাবে, লাভের রাস্তা জাতক বানাতে থাকবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে পার্টনারের সাথে মতভেদ হতে পারে, জীবনসঙ্গিনীর সাথেও মতভেদের স্থিতি থাকবে। এরপরেও যদি শনির সম্বন্ধ ভালো স্থিতিতে হয়, শনি যদি বলাবলের সাথে থাকে, তাহলে সেই স্থিতিতে এই রাহু থেকে শুধুমাত্র লাভ পাওয়া যাবে। কিন্তু যদি শনি কমজোর হয়ে যায়, শনির সম্বন্ধ যদি কমজোর হয়ে যায়, তো সেই অবস্থাতে শনিদেব এই লগ্নে কারক হয় না। তাহলে সেই ক্ষেত্রে দাম্পত্য ভাব থেকে হোক, বা লাভের ভাব থেকে হোক, বা ব্যক্তিত্বের ভাব থেকে হোক, বা পরাক্রমের ভাব থেকে হোক, এই সমস্ত ক্ষেত্র থেকে জীবনকালে সমস্যা আসবে। সিংহ লগ্নের অষ্টম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? অষ্টম ভাবে বসা রাহু কষ্টপ্রদায়ক হয়, সমস্যা প্রদান করে। কিন্তু এখানে গুরুর রাশিতে বসেছে। গুরু যদি বলাবলের সাথে হয়, আর গুরু হচ্ছে সর্বাধিক শুভ গ্রহ, তাই রাহু গুরুবৎ ফল দেওয়া শুরু করবে, গুরুর সমান স্বরূপ বানাবে। আর যদি গুরুর দৃষ্টি অষ্টম ভাবস্থ রাহুর উপর পড়ে, তাহলে জাতকের জীবনকালে যে যে সমস্যাগুলো আসবে, সেই সমস্যাগুলো থেকে বাঁচানোর জন্য এই রাহু রক্ষা করবে। জীবনকালে আকস্মিক ধন লাভ করাবে। যেমনভাবে ষষ্ঠ ঘরে শুক্র শ্রেষ্ঠ ফলদায়ক হয়, তেমনি অষ্টমভাবে গুরু শ্রেষ্ঠ ফলদায়ক হয়। কারণ এখান থেকে গুরু সেইভাবে দৃষ্টি দেয়, অর্থাৎ দ্বিতীয়ভাবে, যেখানে সে কারক হয়, অর্থাৎ ধনের। এখানে রাহু গুরুর রাশিতে বসে গুরুবৎ ফল দেওয়া শুরু করবে, আর সেই অবস্থায় ধন সঞ্চয় করাবে, আকস্মিক ধনও প্রাপ্ত করাবে, জাতককে আধ্যাত্মিক বানাবে, জ্যোতিষবিদ্যা, জ্ঞান,
গুপ্তবিদ্যার জ্ঞাতা জাতককে বানাবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি ব্যয়ের ঘরে পড়বে, ফলে ব্যয়ের আধিক্য তো থাকবে। জাতকের দেশ বিদেশের আগমন হবে, যাত্রা হতে থাকবে, কিন্তু এই ব্যয়কে ব্যর্থতা বলা যাবে না যদি গুরু বলাবলের সাথে হয়। সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে, ফলে ধন সঞ্চয় হবে। রাহুর নবম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে, ফলে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ জাতক জীবনকালে প্রাপ্ত করবে। কিন্তু যদি কুণ্ডলিতে গুরুকে কমজোর অবস্থায় পাওয়া যায়, তাহলে অষ্টম ভাবস্থ কষ্ট, গুপ্ত রোগ ইত্যাদি জীবনে হতে থাকবে। সমস্যা আকস্মিক আসতে থাকবে। আর ব্যয়ভাবে দৃষ্টির ফলে সমস্যা, কোর্ট কাছারির চক্কর লেগে থাকবে, বিনা মতলবের ব্যয় হবে। ধনভাবে দৃষ্টি দিয়ে ধন সঞ্চয় হতে দেবে না। আর চতুর্থ ঘরে দৃষ্টির ফলে ঘরে কলহের বাতাবরণ লেগে থাকবে। সিংহ লগ্নে নবম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? ভাগ্যভাবে এসে রাহু বসলে মঙ্গলের রাশিতে বসবে। এটা ত্রিত্রিকোণ ভাব, আর ত্রিত্রিকোণে বসা পাপ গ্রহ শুভ ফল প্রদাতা হয়। নিজের দশা অন্তর্দশায় শ্রেষ্ঠ ফল প্রদান করে। এবার যদি কুণ্ডলিতে মঙ্গল বলাবলের সাথে হয়, অর্থাৎ কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে যদি মঙ্গল সম্বন্ধ বানায়, তাহলে এখানে বসা রাহু আপনার জন্য সর্বাধিক শ্রেষ্ঠ হবে। জাতককে ধার্মিক বানাবে, পিতার সুখ প্রাপ্ত করাবে, যাত্রা করাবে, আর ভাগ্যর সহযোগিতা প্রাপ্ত করাবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি লগ্নতে পড়বে, ফলে জাতকের ব্যক্তিত্বকে ভারী অদ্ভুত বানাবে। আপনাকে জানা খুব মুশকিল হয়ে যাবে। আপনি কি ভাবেন বা আপনার মস্তিষ্কে কি চলছে, মঙ্গলের মতো রাহু নিজের স্বরূপ বানাবে এখানে। আর মঙ্গলের সমান স্বরূপ বানিয়ে রাহু লগ্নকে দেখবে, ফলে একটা তাড়াহুড়ো ভাব চলে আসবে। এমনিতেই সিংহ লগ্নের যে জাতক হয়, সিংহ রাশির যে জাতক হয়, তারা স্থির ও ধীর কাজের জন্য জানা যায়। আরাম করে, সব কিছু অনুশাসিত হয়, ভাবনা চিন্তা করে করা এদের স্বভাব। কিন্তু মঙ্গলের স্বরূপ হয় তাড়াহুড়ো করা। এখানে বসা রাহু মঙ্গলের স্বরূপ নিয়ে তাড়াহুড়ো করার স্বভাব লগ্নতে দেবে। আর সেই অবস্থায় জাতক কিছু নির্ণয় তাড়াহুড়োর মাধ্যমে নেবে। ঠিক এই কারণে এরকম জাতককে জানা বা বোঝা মুশকিল হয়ে যাবে। এরা কি ভাবে, কি চায়, বোঝা মুশকিল হয়। এখানে বসা রাহুর সপ্তম দৃষ্টি পরাক্রমভাবে পড়বে, ফলে জাতক নিজের শ্রেষ্ঠ পরাক্রমের দ্বারা, জবরদস্ত পরাক্রমের দ্বারা সব কিছু প্রাপ্ত করবে, প্রত্যেকটা সুখ প্রাপ্ত করবে। ছোট ভাই বোনও লাভবান হতে থাকবে জাতকের কাছ থেকে। নবম দৃষ্টি পঞ্চম ঘর বা সন্তানের ভাবে পড়বে। সন্তান সুখ, জ্ঞানের সুখ রাহু প্রদান করবে। হতে পারে যে কিছু বাধা উৎপন্ন হলো, যেমন গর্ভপাত হওয়ার পর সন্তান হলো বা সন্তানকে নিয়ে চিন্তা থাকলো। এগুলো তখনই হবে যখন মঙ্গল কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানাবে। কিন্তু যদি মঙ্গল পীড়িত হয়, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরের সাথে সম্বন্ধ বানায় বা কোনো অন্যভাবে বসে, অর্থাৎ কেন্দ্র বা ত্রিকোণের ভাব ছেড়ে অন্যভাবে বসে, তাহলে সেই অবস্থায় কষ্ট হবে, ভাগ্যর ক্ষেত্রে বাধা উৎপন্ন হবে। আপনার ব্যক্তিত্বে দৃষ্টি দিয়ে আপনার নির্ণয় নেবার ক্ষমতাকে কমজোর করবে। আপনার মন ভ্রমিত হবে। পরাক্রম ঘরে দৃষ্টি দিয়ে বিনা মতলবের পরাক্রম বা পরিশ্রম হবে। আর পঞ্চম ঘরে দৃষ্টি দিয়ে জ্ঞান ও সন্তানের ক্ষেত্রেও সমস্যা উৎপন্ন হবে। সিংহ লগ্নের দশম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? কর্মস্থানে এসে রাহু বসলে শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে। এখানে বসে রাহু জাতককে উচ্চমানের কূটনীতিজ্ঞ আর বুদ্ধিমান বানাবে। এরকম জাতকের যোগাযোগ খুব উঁচুতলার মানুষের সাথে হয়ে থাকে। এরকম জাতক যদি রাজনীতিতে যায় আর কুণ্ডলিতে শনি যদি বলবান অবস্থায় হয়, তাহলে রাজনীতিতে খুব ভালো পদের অধিকারী হয় এরকম জাতক। এখানে বসে রাহু পিতার সুখ প্রদান করবে। শাসন প্রশাসনে জাতকের যোগাযোগ খুব ভালো থাকবে। এরকম জাতক অনেক ক্ষেত্রে কাজ করে থাকে আর অনেক ক্ষেত্র থেকে লাভ অর্জন করে থাকে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি ধন ভাবে পড়বে, ফলে ধন সঞ্চয় করাবে।
সপ্তম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে, ফলে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রদান করবে, কিন্তু ঘরে কলহের বাতাবরণ সৃষ্টি করবে, মায়ের সুখে কমতি করবে। আর নবম দৃষ্টি ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, ফলে রোগ ঋণ শত্রু নিয়ে জাতকের চিন্তার কোনো কারণ নেই। এবার যদি শুক্র পীড়িত হয়, শুক্রের সম্বন্ধ যদি কুণ্ডলিতে কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে না হয়, তাহলে সমস্যা হবে, কার্যক্ষেত্রে সমস্যা আসবে, বাধা বিঘ্ন উৎপন্ন হবে। কিন্তু এরপরেও এখানে বসা রাহু আপনাকে শ্রেষ্ঠ রেজাল্ট দেবে। ধন সঞ্চয় হলো বা হতে পারে ধন সঞ্চয়ের সমস্যা হলো, কিন্তু ধনের কারণে কোনো কার্য কখনো আপনার আটকাবে না। ঘরে কলহ ও উদাসীনতার বাতাবরণ হবে, কিন্তু জাতক নিজের বাড়ি ও গাড়ির সুখ অবশ্যই প্রাপ্ত করবে। হতে পারে রোগ ঋণ শত্রু নিয়ে জাতক সমস্যায় থাকলো, কিন্তু পরিশেষে গিয়ে জয় জাতকেরই হবে। সিংহ লগ্নের একাদশ ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে এসে রাহু বসলে মিথুন রাশিতে বসবে। মিথুন রাশিতে রাহু উচ্ছের হবে, সেই অবস্থায় সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে, আর লাভের দৃষ্টিকোণ থেকে জবরদস্ত ফল দেবে। জীবনকালে ধন আগমনের অনেক রাস্তা বানাবে, ভালো হোক বা খারাপ, যে রাস্তা থেকেই হোক জাতকের কাছে ধনের আগমন হতে থাকবে। এখানে বসা রাহু সূর্যের সমানই ফল দেবে। ধন আগমনের অনেক রাস্তা জাতককে জীবনকালে প্রদান করবে। আপনার কুণ্ডলিতে বুধ যদি ভালো স্থিতিতে হয়, বলবান অবস্থায় হয়, তাহলে আপনাকে জীবনে অনেক ক্ষেত্র থেকে ধন উপার্জন করাবে, বড় ভাই বোনেরও সুখ প্রাপ্ত করাবে। রাহুর পঞ্চম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে হবে, ফলে পরাক্রমের দ্বারা সমস্ত সুখ প্রাপ্ত হবে। ছোট ভাই বোনের সহযোগিতা প্রাপ্ত করবে জাতক। সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে জ্ঞান ও সন্তানের সুখ প্রাপ্ত হবে। আর নবম দৃষ্টি দাম্পত্যর ঘরে পড়ার ফলে দাম্পত্য সুখ প্রাপ্ত হবে। এবার যদি কুণ্ডলিতে বুধ কমজোর অবস্থায় হয়ে যায়, তাহলে সমস্যা হবে। লাভ তো অবশ্যই প্রাপ্ত হবে, কিন্তু ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, বড় ভাই বোনের সাথেও কিছুটা সম্পর্ক শিথিল হবে। সন্তান ও জ্ঞানের ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ সন্তান হওয়াতে বিঘ্ন হলো, দেরি হলো। আর দাম্পত্যর ঘরে দৃষ্টির ফলে জীবনসঙ্গিনীর সাথে মতভেদের স্থিতি চলতে থাকবে। সিংহ লগ্নের দ্বাদশ ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে এসে রাহু বসলে ব্যয়ভাবে চন্দ্রমার রাশিতে বসবে। নিঃসন্দেহে রাহু এখানে কারক নয়। প্রথমে তো এই লগ্নে রাহু কারক নয়, তার উপর চন্দ্রমার রাশিতে গিয়ে বসেছে। আর যদি কুণ্ডলিতে চন্দ্রমাকেও কমজোর পাওয়া যায়, তাহলে এখানে বসা রাহু জেল যাত্রা করাবে, সমস্যায় ফেলবে। চন্দ্রমা কমজোর হয়ে গেলে সমস্যা আরও বাড়বে। ব্যয়ের আধিক্যর জন্য জাতক সর্বদা সমস্যায় থাকবে। চোখ বা নেত্রজনিত সমস্যা দেবে। ঘুমের সমস্যা অর্থাৎ অনিদ্রা ও হাড়ের সমস্যা প্রদান করবে। নানা প্রকারের সমস্যা নিয়ে জাতক সর্বদা সমস্যায় থাকবে। রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে বা সুখের ঘরে, ফলে ঘরে সুখ নামের কোনো জিনিস থাকবে না। কলহ ও উদাসীনতার বাতাবরণ সবসময় থাকবে। মায়ের সুখে কমতি হবে। বন্ধুবান্ধব যা হবে তারা ধোঁকা দেবে। মান সম্মানে কমতি হবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, ফলে রোগ ঋণ শত্রু নিয়ে জাতক সমস্যায় থাকবে। আর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে স্বাস্থ্যজনিত সমস্যা, চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা জীবনকালে হতে থাকবে। কিন্তু যদি চন্দ্রমার সম্বন্ধ কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে হয়ে যায়, তাহলে সেই অবস্থায় এই সমস্যাগুলো অনেকাংশে কম হবে। ব্যর্থ ব্যয় তো তখনও হবে, কিন্তু কোথাও না কোথাও জাতক নিজের ব্যয়কে নিজের হিতে ব্যবহার করবে। আর সুখের ঘরে যে দৃষ্টি পড়বে, তার ফলে জমি বাড়ি গাড়ির সুখ তো জাতকের কাছে থাকবে, কিন্তু সমস্যা যেটা থাকবে সেটা হচ্ছে কলহের বাতাবরণ। ঘরে কলহের বাতাবরণ থাকবে। আর রোগ ঋণ শত্রুর ঘরে দৃষ্টির ফলে রোগ ঋণ শত্রু নিয়ে সমস্যা তো জাতকের হবে, কিন্তু জাতক সেগুলোর সাথে খুব ভালোভাবে ম্যানেজ করে নেবে। অষ্টম ঘরে দৃষ্টি, ফলে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা তো থাকবে, কিন্তু জীবনকালে চলে যাওয়ার মতো স্থিতি তৈরি হবে না। এবার যদি দ্বাদশ ঘরেই রাহুর সাথে চন্দ্রমা বসে যায়,
তাহলে কি হবে? সেই অবস্থাতেও কারাবাস যোগ বানাবে। কিন্তু যদি আপনার কুণ্ডলিতে সূর্য বলবান হয় তাহলে ঘাবড়াবার কিছু নেই, তখন কারাবাস যোগ বলাটা ঠিক হবে না। কারণ সিংহ লগ্নের যে জাতক হয় বা সিংহ রাশির যে জাতক হয় তাদের কার্য খুবই অনুশাসিত হয়। এরা যা করে তা খুবই ভাবনা চিন্তা করে করে। ব্যর্থ কাজের জন্য সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতকদের জানা যায় না। তাই এটা বলা ঠিক হবে না যে জাতক জেল যাবেই যাবে। এরকম স্থিতি উৎপন্ন হতে পারে, কোর্ট কাছারির চক্কর হলো, কিন্তু এগুলো থেকে জাতক ঠিক বেরিয়ে যাবে নিজেকে বাঁচিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল সিংহ লগ্নের 12টা ঘরে রাহুর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।